সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। মোহাম্মদ কামালউদ্দিন চৌধুরী। বাড়ি কোথায়? বাড়ি রাউজান ইয়াসিনগর। ৭১ সালে আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম ক্র্যাকডাউন হওয়ার পরে। তবে যখন অসহযোগ আন্দোলন শুরু হলো, হাইয়া খান যখন পার্লামেন্ট বন্ধ করে দিল, আমরা হল ত্যাগ করে শহরে চলে আন্দোলন শুরু। ঠিক পাস করছি 63-তে রাউজান হাই স্কুল। ৬২ শিক্ষা আন্দোলনে আমরা নিজেরাই সেগুলো অর্গানাইজ করেছিলাম। কমার্স কলেজ, গভর্নমেন্ট কমার্স কলেজ, এগুলোর মধ্যে ৬২ শিক্ষা আন্দোলন নিয়ে তো সারা দেশে তুমুল আন্দোলন ছিল। এরপরে আমরা খুবই জড়িত হয়ে গেলাম ছাত্র নেতাদের মধ্যে। তৎকালীন আমাদের আবু সালেহ ভাই, তারপর শায়েস্তা খান সাহেব ছিলেন, উনি বিপি ছিলেন, ছিলেন আবু তাহের মাসুদ, অবশ্যই যদিও বামপন্থী বাম ধারা ছিলেন। আজাদ ভাই ছিলেন নাকি তখন? আজাদ ভাই ছিলেন। তো এরকম আরও যারা সিনিয়র ছিলেন। আর এখানে নেতা ছিলেন তাইম আজিজ সাহেব, জৌরম চৌধুরী, হান্নান ভাই, আব্দুল্লাহ হারুন, তো সক্রিয় নেতা ছিল। যে কমার্স কলেজে কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং ছাত্রলীগ খুবই প্রভাবশালী ছিল। ইউনিভার্সিটিতে গেলাম 1969 ভর্তি হয়েছে। প্রেসিডেন্ট ছিল আমাদের মরহুম ইদ্রিস। তখন ইউনিভার্সিটিতে তুমুল আন্দোলন। ইউনিভার্সিটিতে আমরা তখন পরীক্ষা, ওই ফার্স্ট ইয়ার পরীক্ষা হচ্ছে, প্রিলিমিনারি পরীক্ষা হলে খবর হলাম হাইয়া খান বন্ধ করে দিয়েছে পার্লামেন্টের অধিবেশনটা, যেটা 3 তারিখ হওয়ার কথা ছিল। তখন আমরা পরীক্ষা ওখানে কলম রেখেই বেরিয়ে গেলাম পরীক্ষা হল থেকে। সঙ্গে দেখি যে আমাদের স্লোগানের সাথে অনেক ছাত্রছাত্রী বেরিয়ে গেল। তাদের নিয়ে বিরাট একটা মিছিল হলো। সেই মিছিল নিয়ে আমরা হাটাজারি এলাকার একটা কলেজ, তখন কলেজ হয়নি, ওখান পর্যন্ত গেলাম। হাটাজারিতে এসে কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে আবার ছাত্রদের অর্থাৎ শিক্ষকদের যেই রেসিডেন্সিয়াল এরিয়া আবাসিক এলাকায়, সেখানে মিছিল করতে আমার মনে আছে। তখন এক্সটার্নাল হিসাবে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসছিলেন ডক্টর মোজাহুল ইসলাম সাহেব এবং মাহবুব তালুকদার সাহেব, তখন এখানে গিয়েছিলেন শিক্ষক। ডক্টর মোজাহুল ইসলাম আমাদেরকে দাঁড় করে গিয়ে বললেন যে খালি হাতে আর স্লোগান দেওয়ার সময় নেই। তখন উনি ইশারাটা করলেন যে খালি হাতে আর স্লোগান দেওয়ার সময় নাই, তোমরা খালি হাতে আর মিছিল করা। রাজশাহী বিশ্ববিদ্যালয় উনি এক্সটার্নাল হিসাবে এখানে আসলে পরীক্ষা নেওয়ার জন্য। সেগুলো মনে পড়ে। তখন আমরা উদ্যুক্ত হচ্ছি, কিন্তু বিপ্লবী বইপত্র পড়েছি আমরা। স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, মাস্টারদের কীর্তি কাহিনী, যেগুলো পূর্ণদস্তিদারের, কিংবা শেখ ওভারের ডাক দিয়ে যায়, কিংবা অন্যান্য বিভিন্ন গেরিলা কৌশলের বইটে, এগুলো পরে আমরা ওই বামপন্থী আমাদের ছাত্র ইউনিয়নের ভাইয়েরা কিন্তু করে কি জানি, কিন্তু আমাদের একটা আগ্রহ আকর্ষণ ওখানে ছিল। প্রথম বিপি হচ্ছেন ইব্রাহিম ছিল আব্দুল রব। আমাদের রব কিন্তু অত্যন্ত সক্রিয় একজন। একটা খদ্দরের পাঞ্জাবি গায়ে দিত, একটা ওই থলে ধরনের খাটে থাকতো, মাঝে মাঝে এক পায়জামা পরে সবসময় ঘুরতো, সাধারণত খুবই আমায়িক ব্যবহার, ঠান্ডা মেজাজ সবগুলো ছিল। আমাকে ওদের তুমি একটু গরম বক্তৃতা দিবে, সাকসু ক্যাফেটেরিয়াতে আমাকে গরম বক্তৃতা হয়েছিল। শহরে সেখানে আমার বোনের বাসা ছিল। তো শহরে এটা বঙ্গবন্ধুর ইতিমধ্যে বঙ্গবন্ধুর 7 মাসের ভাষণ হয়ে গেছে, নির্বাচনের নির্দেশনা পেয়ে গেছে জাতি। অ্যাকর্ডিংলি সেভাবে আমরাও কাজ করতেছি। আমরা আমাদের চিটাং ইউনিট, আওয়ামী লীগ বা সংগ্রাম পরিষদ যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবে আমরা তরুণরা কাজ করতেছি। 19 মার্চে ওই যে বলছিলাম আমি যে রাত্রে বোধহয় 12টার পরে, আমরা একটু গভীর রাতে আসছিলাম, 12টার পরে হবে, ঘুম লেগে আসছে, হঠাৎ রাস্তায় চিৎকার শুনতেছি। তখন বেরোলাম, কী হলো, জয় বাংলা চিল্লাচ্ছে, বলে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তখন তো খুশি, অসম্ভব খুশি। কিছুক্ষণ পরে দেখি যে ক্যান্টনমেন্ট দিক থেকে আর্মিরা আসতেছে, তাদের কারো গায়ে গেঞ্জি, কারো হাফ প্যান্ট পরা,
তখন আমরা বুঝতে পারছি যে ক্যান্টনমেন্টে ডেফিনেটলি আক্রান্ত হয়েছে তারা। আমরা যা বাংলা বলে যদিও উৎসাহ দিচ্ছি, তারা হাত মেরে চলে যাচ্ছে, কিন্তু মুখ কালো। তারা আমাদের সাথে কথা বলতে পারেনি। সেগুলো এই রোডে দেখলাম, এই চকবাজার এলাকায়। এরপরে এর মধ্যে করতে করতে সকাল হয়ে গেল। তো সকালে আওয়ামী লীগ অফিস ছিল আন্দরকিল্লায়, বিনোদা ভবন, সেখানে আপনারাও ছিলেন। তখন অনেক সংগ্রাম পরিষদের নেতারা ছিলেন। সেখানে গিয়ে কিছুক্ষণ পরে ওই খবরটা ঢাকা থেকে টেলিফোনে যোগাযোগ নেই, তারপরে খবর পাচ্ছে বিভিন্ন সোর্সে পাওয়া যাচ্ছে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মনে আছে তখন রাইফেল, বন্দুক এগুলো কোথায় পাওয়া যায়, একটা আর্মি হেলিকপ্টার উঠতেছে। আমার মনে পড়ে যে জেনারেল হাসপাতালের পাহাড় থেকে কেবাক আমরা কারা কেউ গুলি করছে, ওটাকে নামানো যায়নি। ওখানে আন্দরকিল্লায় যে অস্ত্র ভান্ডার ছিল, দোকান ছিল, এগুলো ছিল, সেগুলো লুট হয়েছে। সেখানে আপনি একজন, এটা আমি পরে খবর পাইছি, যে ডক্টর মাহফুজ, তখন তো ডাক্তার ছিলেন না, মাহফুজুর রহমান সহ ছাত্রলীগের নেতা। তো সেগুলো, এবং পরে শুনলাম রাইফেল ক্লাবের অস্ত্র। এরপরে গোলাম মোহাম্মদ রসুলের যে বিভিন্ন অস্ত্রগুলো, গোলাগুলো, এগুলো কালেকশন করার জন্য। তবে হ্যাঁ, কর্তৃপক্ষ অর্থাৎ রাজনৈতিক কর্তৃপক্ষ কিন্তু হুঁশিয়ার ছিলেন যে এগুলো যাতে মিসহ্যান্ডেল না হয়, দুষ্কৃতিকারীদের হাতে না যায়। তো মজার ব্যাপার হলো দুষ্কৃতিকারী কেউ না, মানে যদি কেউ জেল ব্যাঙ্গেও আমরা পরে দেখেছি, জেল ব্যাঙ্গে ডাকাত দেশে তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এরকমও দেখেছি আমরা। বেতার, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র এই নামে ঘোষণা দিয়ে, যে কি রেডিও থেকে, চট্টগ্রাম রেডিও থেকে ঘোষণা হচ্ছে। তখন আমরা নাম বলে আবুল কালাম সন্দীপ, ও বেলাল মোহাম্মদ, ডাক্তার মাহফুজ, যে আপনার নাম, এদেরকে অনেকজনের যে এইগুলোতে তখন তো আরো বেশি স্বাভাবিকভাবে যে রেডিও যখন আমাদের আছে বা খবর হচ্ছে, তখন মানুষ তো আত্মহারা। এটা প্রাসঙ্গিক অবশ্য। 26 তারিখ আওয়ামী লীগ অফিস থেকে কেন্দ্রীয় নেতারা, বাবু সাহেব তখন এমএনএ, উনি আমাকে দিয়ে বললেন যে তুমি 1602 নম্বর গেটে পানি নিয়ে যাও, ওখানে আর্মিরা আছে, বাঙালি আর্মিরা, বেঙ্গল রেজিমেন্টের। তো একটা জিপ দিলেন, আমি জিপে করে ওই ব্যাপার, ওখানে আমাদের জালাল ভাইয়ের বাসা ছিল, ওখান থেকে সম্ভবত ওই বাসাটা, কিন্তু পানি নিয়ে আমরা, আমার সাথে ছিলেন আমার মামা হায়দার, ডাক্তার ইউসুফ সাহেব ভাই, আরও কয়েকজন। আমরা জিপ নিয়ে গেলাম, দেখি যে রেল লাইনে পজিশন নিয়ে বাঙালি আর্মিরা পজিশন নিয়ে আসে। তখন তাদের কাছে গেলাম, ওনাদের এক নেতা, যিনি সম্ভবত হাবিলদার বা সুবেদার শ্রেণীর, ওনাকে বললাম যে হাজার হাজার মানুষ, আমরা ক্যান্টনমেন্টের দিকে এগিয়ে যাই, চলেন আপনাদের সাথে। ওদিকে অক্সিজেন থেকেও কয়েক হাজার মানুষ অক্সিজেনও জমা হয়েছে। গত রাত সন্ধ্যায় আমি অবশ্য রাউজান গেছিলাম, সেখান থেকে আসার পথে দেখেছি, সেখান থেকে খবর পাচ্ছি। আর নাসিরাবাদ এলাকার ছাত্রলীগের অ্যাক্টিভিস্ট যারা আছে এবং স্বেচ্ছাসেবক বাহিনী ইত্যাদি, তারা সবাই আমাকে দেখে বললো যে না, আমরা ক্যান্টনমেন্ট ঘেরাও করবো। তখন ওনারা বললেন যে ভাই, আমরা তো ক্যান্টনমেন্ট যেতে পারি না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ লাগবে। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আওয়ামী লীগের নেতারা বললে হবে বা সংগ্রাম পরিচিত। তো উনি বললেন যে না, আমাদের এই মেজর সাহেব আছেন, মেজর সাহেবকে, মেজর জিয়া, তখন নাম শুনে মেজর জিয়া, তো জিয়া সাহেব কোথায়, বা জিয়া সাহেব কোথায় খুঁজে পাচ্ছি না, কালকে রাত্রে আমাদের শেষ দেখা, এবং পাচ্ছি না। এর পরবর্তী যারা ছিলেন, ক্যাপ্টেন খালেকুজ্জামানের নাম বললেন, সম্ভবত ওরিয়া মুর্শাদ ইত্যাদি, কিন্তু জিয়া সাহেব কোথায়, আর ওনারা পাচ্ছেন না, ওনারা সেজন্য অর্ডারের জন্য বসে আছেন। তো আমরা বুঝাইতে চাইলাম যে এখানে এত আমরা কয়েক হাজার লোক আপনারা আছেন, যদি ক্যান্টনমেন্ট ঘেরাও করি, তারা এখানে বাড়ি না করে না, তারা এমনি সারেন্ডার করবে, তারা যুদ্ধ করবে না। এই চান্সটা চলে না আমরা নিয়ে, এবং তাদেরকে অবরোধ করে রাখতে পারলে তো 24 ঘন্টার মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তো এগুলো ওনারা পাইলেন না। ওনারা বললেন যে কি, যে তাই আপনাদের জন্য খাবার দাবার করে, খাবার দাবার আমরা খেতে পারবো না, আপনারা শুধু চকলেট টুকলেট ব্যবস্থা করেন, আর আমাদের অস্ত্র দেন, আমরা দাবি করি এখানে সবাই। ওনারা বললেন যে আপনারা গ্রেনেড চাষ করতে পারেন, গ্রেনেডটা শিখে নিতে পারেন, মোতার অস্ত্র শিখতে পারবেন না। এই অবস্থায় চলে আসলাম। ও আমি ব্যক্তিগতভাবে, আমার বোনরা বললো চলো আমরা বাড়ির দিকে যাই। 29 তারিখ বোধহয় বাড়ির দিকে, রাউজানের দিকে গেলাম। ছাত্ররা অর্গানাইজড হলো, আমাদের কর্মী বাহিনী। আমরা ওখানে রাউজান ঠিক হলো যে রাউজান পাবলিক হল, পাশে একটা অফিসার্স ক্লাব বলে দেখেছেন, সেখানে স্টোর হবে। সেখান থেকে আমরা খাবার দাবার, আপাতত যুদ্ধ করতেছে বেঙ্গল রেজিমেন্ট, যেখানে করুক তাদের এপিআরও ছিল, বেঙ্গল রেজিমেন্ট এপিআরও ছিল, এবং অন্যান্য পুলিশও ছিল। এদেরকে নিয়ে এই যে একটা কম্বাইন্ড টিম, তো
তখন আমাদের দায়িত্ব ছিল আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় খাবার দাবার পাঠাবো, রেশন পাঠাবো। ওখানে ওয়াব ভাই আছেন, এমপি সাহেব, এমপি, ওনার সুপারভিশনে আমাদের ওই চিটাং ইউনিভার্সিটিতে অবস্থান নিয়েছে আমাদের আর্মিরা বা পিয়াররা, এটা যৌথ বাহিনী। তো সেই হিসাবে আমরা কাজ করতেছি এবং তালিকাভুক্ত করতেছি বিভিন্ন জনকে যে কীভাবে ভলান্টিয়ার হিসেবে তো কাজ করবো না, আমরা ট্রেনিংয়ে নেব। তো ট্রেনিংয়ের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে কিনা এদিকে পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারতে যাওয়ার জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হলো যে ওনারা যাবেন। আমাদের আব্দুল্লাহ হারুন, ডাক্তার আবু জাফর সাহেব, চিটাং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মল্লিক সাহেব, ডাক্তার আবু জাফরের বাড়িকে রাউজান। এখানে অবশ্য চিটাং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক রাউজান চলে গেছিলেন। তারা বেশ কয়েকজন কুণ্ডেশ্বরী ভবনে ছিলেন, আর কিছু রাউজান হেডকোয়ার্টারে ছিলেন। ওনারা পরিবার নিয়েছিলেন, কিন্তু মল্লিক সাহেবের কোনো পরিবার দেখলাম না। উনি আমাদের মতো একজন কর্মী হিসাবে সারা রাউজান হাড়াজারি করে ঘুরতেছেন, দৌড়তেছেন। ডক্টর এয়ার মল্লিক, এয়ার মল্লিক, যে মুক্তিযুদ্ধ অর্গানাইজ করার জন্য বা যোদ্ধাদের অর্গানাইজ করার জন্য ওনার এটা অবদান কিন্তু ইতিহাস, এটা বুঝতে হবে। ওনার সাথে ডাক্তার জাফর সাহেব বা হারুন সাহেব আপনারা দেখেছি। সে অবস্থায় আমরা কিছু লোকাল ট্রেনিং যেটাকে বলে ছোট অস্ত্র চালানো, এগুলো কিছু 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 নিচ্ছে। রাউজান কিন্তু 13 এপ্রিল ফল করেছে। ইউনিভার্সিটির আমাদের অবস্থান সরে গেছে। ফকিরহাটের উত্তর পার্শ্বে, পূর্ব পার্শ্বে এক মহিলা এবং মারা গেছে এবং একটি গরু মারা গেছে আর্মি শারিকে। যে আমাদের একজন আমাদের মুরব্বী, অত্যন্ত দেশপ্রেমিক, মানবপ্রেমিক, যে কুণ্ডেশ্বরীর প্রতিষ্ঠাতা, কুণ্ডেশ্বরী সদরের প্রতিষ্ঠাতা শ্রী নতুন চন্দ্র সিং, ওনাকে হত্যা করা হয়েছে। ওদিন কিছু গণহত্যা হয়েছে যে কুণ্ডেশ্বরীর পাশে একটা জগৎমল্ল পাড়া, ওদিকে 69 পাড়া হত্যা করা। আর্মি গিয়ে ওখানে রাউজান কলেজে স্থাপনা করল। আমরা যখন অর্গানাইজ করি তখন মুক্তিযোদ্ধাদের টিম আসতেছে, একটা মুক্তিযোদ্ধার টিম আসতে যায়। তারা প্রথমে ফটিকছড়ি আসে, ধর্মপুর, সেখান থেকে খবর দেওয়া হয় আমাকে, আপনি রিসিভ করেন। তো আমি রিসিভ করে তাদেরকে রাখা টাকা এগুলো ব্যবস্থা করে দিয়ে কোথায় যাবে, কোথায় অপারেশন করবে, রাউজান না হলে তাদের সাথে বসে, রাউজানের হলে বসে প্রোগ্রামটা করি। আর অন্য এলাকার হলে যেমন বোয়ালখালী, সাতকানি, কক্সবাজার এরকম ছিল, তাদেরকে যাওয়ার ব্যবস্থা নিরাপদ যাতে যেতে পারে। ইঞ্জিনিয়ারিং কলেজ বাদ দিয়ে কোথায় আর্মি আছে, কোথায় কী আছে, এগুলো দিয়ে একটা কৌশল নিয়েছিলাম। প্রথম যোগাযোগের ব্যাপারে ওখানে পাশে একটা আমাদের ইয়াসিন শাহ হাই স্কুল আমি শিক্ষকতা করতেছি। উনি বাড়িতে বসে শিক্ষকতা, মাস্টার বড় শিক্ষকতা এখানে আসেন। তখন সেখানে ছিল ইন্ডিয়া পর্যন্ত খবর গেছে, আমি ওখানে আছি। তখন চিঠিপত্র, লোকজন, যোগাযোগ ওখানে হইল। তারপর কিছুদিন পরে শেষের দিকে, বোধহয় মনে হয় আগস্টের দিকে, আমার কাছে চিঠি আসলো যে তখন চিঠির সমানেই খবর আসতেছে যে হানান বলতে যাওয়ার জন্য, অমুক বলতে যাওয়ার জন্য, হারুন বলতে যাওয়ার জন্য। তখন হাসাম ছিল ইয়াদ ক্যাম্পের চার্জে, আমাদের তৎকালীন জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সাহেব, বর্তমানে অ্যাডভোকেট। তো উনি একটা চিঠি দিলেন যে সিটিটার ভাষা এখন মনে আছে অবশ্য, এবং ওনার বক্তব্য হচ্ছে যে রাউজান থেকে মুক্তিযোদ্ধা কম হয়েছে, আপনি চলে আসুন। চলে গেলাম আমার বিরাট একটা টিম নিয়ে, শহর থেকেও গেছে। এরা বললেন যে কখন মুন্না সানু যারা আছে, ট্রেনিং নিতে পারছে। হ্যাঁ, ট্রেনিং নিচ্ছি। ট্রেনিং প্রায় 1 মাস, আমাদের ট্রেনিংটাকে দীর্ঘ হয়েছে, 1.5 মাসের মতো ট্রেনিং। জায়গায় পালাটানা আমরা এসে কয়েকটা অপারেশন করছি। সেটা মোহাম্মদ আমির আর্মির সাথে সরাসরি। আরেকটা চিন্তা আমাদের প্ল্যান ছিল যে রাঙ্গামাটি কাপ্তাই রোড আর রাঙ্গামাটি রোড, অর্থাৎ কাপ্তাই চট্টগ্রাম রাঙ্গামাটি রোড, এই 2 রোডে আমরা কাট অফ করবো। 2 রোড যদি বিচ্ছিন্ন করতে পারি তাহলে আর্মি সাপ্লাই বন্ধ হয়ে যাবে, রাঙ্গামাটি স্বাধীন হয়ে যাবে, ওদেরকে ধরে ফেলতে পারে, বা আমাদের পুরো গভর্নমেন্টও রাঙ্গামাটিতে আসতে পারে। এ ধরনের একটা চিন্তা ছিল। তখন প্ল্যানটা করলাম। সেই প্ল্যানটা করতেছি যে প্রথমে রাউজান কলেজের ওখানে আর্মিরা আছে, তাদেরকে ভীতি সঞ্চার করা। তারা তো খুবই শক্তিশালী কাঠি নিয়ে বসছে। তো ওখানে বেরুলিয়া ব্রিজ বলে, সেই ব্রিজটা উড়িয়ে দেওয়ার একটা প্ল্যান ছিল। একটা ছিল যে এমবোস করা রাঙ্গামাটি রোডে প্রথম। তো এটা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার পরে ওদের কাছে একটা ছিল, আমাদের বিএলএফ বন্ধুদের কাছে একটা রকেট লঞ্চার ছিল। তখন নাজিমকে খবর দিলাম, আসলো মিটিংয়ে, যে আপনারা যদি যুদ্ধ করেন নিজেরা করলে ভালো, নিজেরা না করলে আমাদের সাথে চলবে। আর নিজেরা করলে প্ল্যানটা দেন, আমরা ওখানে যাবো, আপনারা কোথায় যাবেন, যাতে সেমসেন না হয়। বলতে আমরা মিটিং করি, একটা সিদ্ধান্ত। মিটিংয়ে গিয়ে একটা মিসফায়ার এসে অবশ্য নাজিম শহীদ হয়ে গেছে। তো আমরা উল্লেখযোগ্য হচ্ছে ওই রাউজানের রাবার বাগানের পূর্ব পাশে মনাটেক নামে একটা জায়গা আছে, সেখানে একটা গ্রুপকে বসাইলাম।
সেই গ্রুপে ইফতেখার এখন অ্যাডভোকেট বাড়ি কক্সবাজার, সে ছিল, নুরুল আলম মাস্টার সে ছিল। সেখানে প্রথম দিন ওরা গেল, সারাদিন ছিল, সন্ধ্যায় চলে আসছে। চলে আসার পরে বলে যে কি সারাদিন ছিলাম, আজকে কোনো রকমের আর্মি মুভমেন্ট নাই, গাড়িও নেই, আমরা চলে আসলাম। না আবার যাবি বাদ খাওয়া। এখন আমরা তখন বেরিয়ে যাচ্ছি ওই বারেলি অপারেশন করার জন্য, ব্রিজ উড়িয়ে জন্য। তারা আবার গেল, তারপর দিন বিকেলে দেখে যে তারা আসছে, ওয়াজে কি তারপর দিন বিকেলে রাত্রে, শেষ রাত্রের দিকে আসছে। আর্মি মুভমেন্ট নাই না সাকসেসফুল কি বলে যে এরকম অবস্থা। আমরা একটা লাল রঙের একটা ট্রাক ছিল লাল রঙের, সেই ট্রাকে আমরা ফেলে দিয়েছি। তো রাশ ফায়ার করতেছি মানে হ্যাঁ ব্রিজে গেলাম। ব্রিজে কয়েকজন পাহারাদার ছিল, রাজাকার বোধহয়, ডাক দিলাম আর ও চলে গেল বয়ে। তখন ব্রিজে যাওয়ার পরে ওখানে ওই কাদামাটি লাগে, ডেমোলিশন ফিট করে কাদামাটি দিতে হয়। জিনিসটা মধ্যখানে ভেঙে দিলাম, কারণ এটা ভাঙলেও তেমন লাভ হবে না, তারা একটা রিপেয়ার করবে, চাপ সৃষ্টি করে। তো সেজন্য মধ্যখানে করে আমরা এটা রেখে দিলাম। বিশাল শব্দ হলো, কিন্তু ওই এটা একটা মানে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আর্মিরা একটা গুলি ওখান থেকে করলো না কেন। আমরা তৈরি ছিলাম যে গুলি করবে, আমরা পুকুর পাড়াটারে শুয়ে আছি আইলাট নিয়ে, কারণ ওরা র্যান্ডাম এখন তো ওদের গুলির আওতায় আমরা আছি, কিন্তু ওদের রেঞ্জের মধ্যে আছি। এই 300 গজের থেকে বেশি হবে না। রাউজান কলেজ আপনি দেখতেছেন, এটা বেরেলিয়া ব্রিজটা রাউজান কলেজ দেখা যাচ্ছে। বিশাল শব্দে ভাস্ট হলো। ইন্দামিটা খবর পাচ্ছেন আমাদের তৎকালীন মানে খালেদ সাহেবের ছোট ভাই রফিক সাহেব, উনি দৌড়ে আসছেন, এসে বললেন যে কি যে আপনারা চা খাবেন তো, সে অপারেশন। কিন্তু আর্মিদের খবর নিলাম পরে রাজাঘাটের থেকে, সোর্স থেকে, যে কি হলো রে কালকে, কি হলো রাউজান কলেজের কোনো আর্মি কি বাইরে এসে বলে যে ওরা লাভ দিয়ে সাথে যে ছিল, কলেজের সাথে যে ছিল, সে লাভ দিয়ে দান দিয়ে পড়ছে, এবং সবাই রাইফেল ফেলে অস্ত্র ফেলে ধানের ভিতরে লুকিয়ে গেছে। প্রতিদিন আমাদের আবার একটা ইয়ে ছিল, আমাদের একজন ভাই ছিলেন, ওনার নাম আনোয়ার আজিম চৌধুরী, এখনো বেঁচে আছেন। ওনার চাষা ছিলেন তোফালা মুসলিম, মারা গেছেন। ওনার খুব সহযোগিতা, এই কথাগুলো এখন আসতেছে বারবার। আনোয়ার আজিম চৌধুরী সাহেব উনি পিডাব্লিউডিতে চাকরি করতেন, গণপূর্ত বিভাগে। তখন উনি আমাদের পরামর্শে উনি ট্রান্সফার নিয়ে ক্যান্টনমেন্ট পিডাব্লিউডিতে চলে গেলেন। আমরা ওই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছি, ক্যান্টনমেন্ট থেকে খবর যা পাই এটাই তো লাভ। তখন উনি প্রত্যেকদিন বাড়ি, উনি বললেন যে আমি সবাই থাকবো না, প্রত্যেকদিন বাড়িতে যাবো, আইডি কার্ড তো আছে, চাকরি করে আর কেন যাবো। উনি ওদিন গিয়ে রাত্রে ক্যাম্পে গেছেন, ওই ঘরে ঘুমেন না, আনন্দে আমাদের সাথে ঘুমাইতে হবে। 3 মাইল ধরে ক্যাম্পে আমাদের ক্যান্টনমেন্টে গেছে। তো বলছে আজকে কি ঘটনা হয়েছে, কি ঘটনা বলে ক্যান্টনমেন্টে কান্নার রোল পড়েছে। কেন বলে কান্নাকাটি করতে সবাই, বলে 18 জন গেরিলা স্পেশালিস্ট ফ্রম চায়না, চীন থেকে ট্রেনিং নিয়ে ওরা আসতেছে। এই রাউজান রাঙ্গামাটি রোডে নাকি ওদেরকে হত্যা করা হয়েছে, এম্বুসে পরে ওরা শেষ হয়ে গেছে। 12 ডিসেম্বর ওরা রাঙ্গামাটি থেকে যারা রিক্রেস্ট করছে, তারা এখান থেকে গিয়ে বিরাট শক্তিশালী টিম গিয়ে আমাদেরকে ঘেরাও করছে ওই ক্যান্টনমেন্টটা। ওদের কাছে রিপোর্ট আছে যে বিশাল ক্যান্টনমেন্ট, এখানে বড় বড় কামান আছে, দালালরা। আর আমাদের বেশিরভাগ আবু মোহাম্মদ হাশেম এবং অন্যরা আমাদের ক্যান্টনমেন্টে আছে। ওনাকে আবার 7 থানার লিয়াজু কমান্ডিং দিয়েছিল, রাঙ্গুনিয়া, আটাজারি, ফটিকছড়ি, রাউজান, এই 4 থানার লিয়াজুটা উনি বজায় রাখবেন, এইভাবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো উনি থাকতেন কিন্তু আমাদের সাথে। সেখানে অ্যাটাক হয়েছিল, সেখানে অ্যাটাক হয়ে আমাদের একজন শহীদ হলো। কি নাম? তার নাম শহীদ জাফর। তার নাম একটা রোড করা হয়েছে রাউজান স্কুলের পাশ দিয়ে, যে বড় রোডটা, শহীদ জাফর সড়ক। ওই মুন্সিরঘাটা থেকে আপনি দেখবেন শহীদ জাফর সড়ক। ওখানে পাহাড়ি বিশেষ করে মারমা শ্রেণী ওখানে অতি বেশি ত্যাগ করেছে। তারাও আমাদের জন্য গর্ব করা গেছে, তাদেরকে পরে কম্বল টম্বল দিয়েছিল। বিরাট পাহাড়ের ভিতরে যে ক্যান্টনমেন্ট হবে এটার পথে তারা কল্পনা করেনি। তারা পাহাড়ের সামনে, ক্যান্টনমেন্টের সামনে কিছু খামার বাড়ি ছিল, ওটাই কল্পনা করছে। ও খামার বাড়িকে তারা অ্যাটাক করে মারছে, জ্বালাইছে। আমাদের ছেলের ওখান থেকে কিছু গুলি চালাতে, বুঝতে পারছো ওখানে কিছু আছে। আমি ওখান থেকে চলে আসছে, কিছু মানে আমাদের ক্যাম্পটান আগুন দিয়ে দিছে, আগুন দেখেছি চলে আসছে। ও এর আগের ওই যে আরেকটা কথা, ওখানে মান্নান ভাই ছিলেন, যেটা 10 তারিখে বাকি বলা যায়। মান্নান ভাই মানে আমাদের ওই যে এমসি মান্নান সাহেব, ডাক্তার মান্নান, উনি ওদিন ছিলেন 10 তারিখে। 12 তারিখ অ্যাটাকটা হয়েছে। 10 তারিখে যেদিন আমরা ওই আর্মির সাথে যুদ্ধ করতেছি, সেদিন 3 জন তো শহীদ হলেন। কখন জাহিদুল ইসলাম, কখন 19 রাগি বাড়ির ওখানে বাড়ি, রাউজান বাড়ি, মূল বাড়ি এখানে থাকে। তো তার গুলি রাখছিল এখানে হাতে। তো আমার সাথে ছিল ইফতেখার ওই অ্যাডভোকেট, একটা তার নাম কি আনন্দ বড়ুয়া, 3 জন। তো আমরা প্রথমে আমি দেখছি যে পাকিস্তানি আর্মি, তো ওরা খালে, আমরা সপ্তাহকালের পারে ওই কাঠিতে আমরা পজিশন নিয়ে আসি।
ওরা ভিতরে ঢুকে গেছে আত্মঘাতী। আমার থেকে LMG-টা নিল পঙ্কজ, আর শামসুল আলম বোধহয় গ্রেনেড নিছে, আর কি নিয়েছে যে কেউ জানে না যে ওখানে পাকিস্তানি আর্মি আছে। যে রাজাকাররা তখন যুদ্ধ কীভাবে করবে আমরা বুঝতে পারছি, রাজাকাররা তখন টিকবে কেমনে, সারেন্ডার করে তারা ঢুকে গেছে। গ্রেনেডের আওয়াজ শুনলাম প্রথম, একটু খুশি হলাম যে ভিতরে ঢুকবো। ইন দ্য মিডিয়াম দেখি যে মিলিটারি বেরোচ্ছে, তাহলে ওরা তখনই মারা গেছে দুজন। তো মিলিটারি যখন দেখলাম তখন আমি আমার সজদায় বললাম যে গুলি কি আছে, বলে 3টে গুলি আছে মাত্র, আপনার এই এরসালার একটা, এখানে 2টে। ওদেরকে সিজ দিলাম, ইশারা করলাম চলে যাও। তো ওরা একটু দৌড়ে চলে গেল, কখন মতো যাবে কখন গুলি করছে দেখলাম, ওর পরে গেছে। তো ভাগ্য ভালো তার হাতে গুলি লাগছিল, সে বুকে, সে পরে যান বললো যে আমি বুকে হাতটা বুকের মধ্যে নিয়ে বালিতে শুয়ে গেছি, বালি লাল হয়ে গেছে রক্তে। নেটে গেলে তাকে এসে দেখে ওর একটা লাথি দিল, আর গুলি করলো না, মরে গেছে মনে করছে। সেই গুলি বাইর করছে ডাক্তার জবর সাহেব, ডাক্তার মানব সাহেব, আমাদের ক্যাম্পে যখন আসছে উনি অপারেশন করে সেটা ছিল, মৃত্যু পর্যন্ত একটা ছিল। তো সেখান থেকে আমরা যখন আমাদের ক্যান্টনমেন্ট অ্যাটাক হলো, বিশাল ক্যান্টনমেন্টটা, তখন দেখলাম যে আর অর্গানাইজ করে অস্ত্র কোথায় আছে, কিছু কিছু পাহাড়িদের ঘরে রাখছি, আমাদের মারমাদের ঘরে, তাদের ঘরগুলো নিলাম, নেওয়ার পরে মিটিং দেখলাম, তোমরা রেস্ট নাও, অর্গানাইজ করলে পরে দেখা যাবে, আপাতত অপেক্ষা করো, কারণ এখান থেকে গিয়ে আর ছোটো ছোটো অপারেশনের আর কোনো স্কোপ নেই, এখন বিশাল যুদ্ধ হবে। যদি আমাদের মূল বাহিনী রাঙ্গামাটি দিয়ে এদিকে আসে তাহলে আমরা জয়েন করবো। তো ওদেরকে নিরাপদে বিভিন্ন জায়গায় থাকার জন্য ব্যবস্থা করলাম। কিরাম একটা বকিদুল্লাহ সাহেবের খামার বলে, সে খামারে আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রানজিট ছিল, সেখানে আমরা ছিলাম। আমাদের এই ক্যান্টনমেন্ট থেকে আরও 2 মাইল ভিতরে পাহাড়ের একটা মারমা বাড়িতে, সেখানে রেডিওতে আমি দেখতেছি বম্বিং হচ্ছে চট্টগ্রামে, ওই বিভিন্ন জায়গায় স্টার রিফাইনারি জ্বালাই দিয়েছে, এই খবরগুলো পাচ্ছি, ধোঁয়া দেখতেছি বিশাল বিশাল। এখন করণীয় কি, শহরের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে, এটা আমাদের আর কোনো কম নাই, যে দরকার আছে কিনা। এখন বিশাল সুযোগ হয়েছে, এখন স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, যে আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ইনশাল্লাহ আমি তো খুব আশাবাদী, বেঁচে থাকি কি জানি না, তবে আমি খুব আশাবাদী যে আমি না, বিভিন্ন অর্থনীতিবিদরা, আমাদের বন্ধুবান্ধব এবং বিভিন্ন দলিত স্তর থেকে দেখতেছি যে সুষ্ঠুভাবে চালাতে পারলে, এভাবে চলতে পারলে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ দাঁড়িয়ে যাবে।